ডিসেম্বর রাত 3:30 থেকে 4টার মধ্যে এই টঙ্গী ইজতেমা ময়দানে একটা সংঘর্ষ হয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা, কেন এই সংঘর্ষ হয়েছে, সেটা আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলতে চাই। আপনারা জানেন, এই টঙ্গী ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলীগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করেছিল। এরপর যখন 2017 সনে তাবলীগের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, দুইটা পক্ষ হয়ে গেছে, তখন সরকার পুরা মাঠের দায়িত্ব কাগজ কলমে লিখে নিজ দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যদিও কাগজ কলমে এই মাঠ সরকারের হাতে, কিন্তু বাস্তবে তাবলীগের এক পক্ষ সারা বছরই মাঠকে ব্যবহার করত। এটা আমাদের কোনো আপত্তি ছিল না। তারা সারা বছর পুরা মাঠকে খালি রেখে পাহারা দিয়ে আটকে রাখতো। এতেও আমরা কখনো সরকারের সাথেও নেগোসিয়েশনে যাইনি, তাদের সাথেও কথা বলিনি। কিন্তু এইবার তারা এই মাঠে যখন জোর করলো 5 দিনের, তখন আমরা সরকারের সাথে কথা বললাম, যেহেতু এই মাঠ আপনারা উভয় পক্ষের মাঝে সময় বন্টন করার জন্য নিজের হাতে নিয়েছেন, তো এক পক্ষ জোর করেছে, আমাদেরকে যোগ করার অনুমতি দিন। সরকার তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, নেগোসিয়েশন করেছেন, অনেক আলোচনা হয়েছে, অনেক চিঠি আদান প্রদান হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা 24টি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি। শান্তির প্রস্তাব দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, কোনো কিছুতেই সাড়া পাইনি। পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি, তাতেও কাজ হয়নি। সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে। গত 4 নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি, তার উপস্থিত হয়নি। তখন আমাদের আর কি করণীয় থাকবে? এরপর আমরা মাঠে না প্রবেশ করে সরকারের সাথে সমঝোতায় গিয়েছি, আমরা তাহলে জোরের ব্যাপারে কি করতে পারি। সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোর টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে দিয়াবাড়ি মাঠে করার জন্য। আমরা সেটাতে রাজি হয়ে সরকারকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে দিয়াবাড়ি সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র 30,000 মানুষ সেখানে সংকুলান হবে। আর 30,000 মানুষ সংকুলান হলেও তাদের টয়লেট, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কোনো ইউটিলিটিস ফেসিলিটি নেই। তখন আমরা বললাম, এই মাঠে আমাদের 2 থেকে কমপক্ষে 2.5 লক্ষ তো 3-4 লাখ সাথী, আর মাঠ প্রস্তুত করার জন্য আরো 1-1.5 লাখ সাথী, এই 4-5 লাখ সাথীর সংকুলান হবে না। তখন ওনারা বললেন, আজকে 18 ডিসেম্বর সকাল 10টায় সকল উপদেষ্টারা আমাদের 2 পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটার ফয়সালা করবেন। এই জোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলেছিলাম। গতকাল রাতে আমাদের ঢাকায় মুখে আসার জন্য রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা, 3:30টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইলো, ইট পাটকেল নিক্ষেপ করা হইলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। আচ্ছা, এখন পর্যন্ত কি এই 5 দিনে যে আপনাদের যে জোর, প্রশাসনিক কোনো অনুমতি দিয়েছে কিনা আপনাদেরকে মাঠে প্রবেশ? যেহেতু অনুমতির জন্য আরেকটু বলে দিই, যেহেতু আজকে বলছেন আপনি যে উপদেষ্টা মহোদয়রা আপনাদের নিয়ে বসবেন, তো বসার আগে আপনারা কেন মাঠে, আপনাদের যেহেতু স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপরে কেন আপনারা মাঠে আসছেন? প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্ত ভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জানি যে 20 তারিখে আপনাদের জোর শুরু হওয়ার কথা ছিল, জি, এবং আপনি বলেছেন 18 তারিখ বসে সিদ্ধান্ত হওয়ার কথা। জি, তবে সিদ্ধান্ত হওয়ার আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে তো আপনারা সাথী বাইরে জি, তো সিদ্ধান্ত হওয়ার আগেই তারা আসলেন। এটা আসলে আপনারা কোনো, আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন, আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়া আর কিছু নাই। এটা একটা চাটিয়াল ময়দান। এইখানে আমাদেরকে বাঁশ গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়।
মাইকের ব্যবস্থা করতে হয়, কারেন্টের ব্যবস্থা করতে হয়। 3 সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয়। আমরা 3 সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি, কিন্তু যখন সব নাকের ডগায়, তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো 10টায় ফাইসালা হবে, ফাইসালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়। তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো। ওই ডিয়াবাড়িতে সকাল সকালই সাথীরা চলে যাবে, রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো, এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমাদের কিছু করার ছিল না। এখন সমস্যা হলো ফয়সালাটা কতদূর কি আগালো এবং আপনাদের পরবর্তী যে কার্যক্রম, ক্ষয়ক্ষতির পরিমাণটা বলবেন এবং পরবর্তী কার্যক্রমটা আপনারা কিভাবে পরিচালনা আচ্ছা, পরবর্তী কি ফয়সালা হবে সেটা আজকে 10টার বৈঠকের পরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা এখনো জানতে পারিনি। তাহলে কি বৈঠকের আগে সংবাদ সম্মেলন করেছেন? জি, এটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয়। আর সিদ্ধান্তের বিষয় যদি আপনারা পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন সেটা আমরা বলবো, এটা আলাদা বিষয়। আহত নিহত কত হয়েছে আর আপনার পরিচয় নামটা একটু বলুন। আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলীগের একজন সাধারণ কর্মী, পেশায় একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক। আর আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল, এই সব মিলিয়ে আমরা 30 জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন। আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি 3 জন, তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন, এই যে ধরেন 1 মিনিট, এই যে ধরেন 3 জন লোক মারা গেল, আপনার দুইটা পক্ষই মুসলিম এবং দুইটা পক্ষই আমাদের ইসলামকে ফলো করে, আপনারা ইসলামের দাওয়াত দেন, এই 3টা মৃত্যুর দায় আসলে কার? এটা কেন হয়? একটু বলি। বিশেষ করে 2018 সালেও যখন মারা গেল, তখন আপনাদেরই একজন লোক মারা গেল। তাহলে এই যে বারবার সংঘাত হয়, এই মৃত্যুগুলো, এই যাদের মারা গেল তাদের পরিবারের কি, এই দায়টা আসলে কে নেবে? দায়টা কে নিবে? পরিষ্কার কথা, তাবলীগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন। দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত, আপনারা নিউজ করেছেন 15ই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। আপনারা আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব, তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। তাহলে ইজতেমাতে আপনারা যেহেতু মাঠ আপনাদের দখলে আছে, তাহলে আপনারা জোর ইজতেমা করছেন? আমরা জোর তো অবশ্যই করছি, যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে আরো দাবি ছিল, আরো